২৬ অক্টোবর ২০২৩ ভোরে ১২ জন অস্ট্রেলিয়ান বন্ধু, ৪ জন মেয়ে আর ৮ জন ছেলে, সবার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে, একটা ছোট ডকুমেন্টারি প্রজেক্টের জন্য প্ল্যান করে এসেছিল তারা। তাদের উদ্দেশ্য সরল ছিল, হেলিকপ্টারে ৩০ মিনিটে সিমসন মরুভূমিতে পৌঁছনো, ডকুমেন্টারি শ্যুট করা আর ফিরে আসা। সকাল ৫টায় সবাই নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে হেলিকপ্টারে উঠে বসে, ভরপুর আশা নিয়ে। প্রথম ৩০ মিনিটে তারা এমন কোনো জায়গা পেল না যা তাদের ডকুমেন্টারির জন্য একদম পারফেক্ট হতো। কিছুক্ষণ ভেবে তারা আরও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রায় ৪৫ মিনিট আর ২০০ কিলোমিটার পথ পেরিয়ে এসেছে তারা। তখন সকাল ৫টা ৪৫ বাজে। হালকা রোদ মরুভূমির সোনালি বালিতে ছড়িয়ে পড়ছিল, আর পরিবেশটা এক ধরনের অদ্ভুত শান্তিতে ভরা ছিল। ঠিক তখনই হঠাৎ তাদের চোখে পড়ল এক দারুণ লোকেশন, যা শুটিংয়ের জন্য একদম পারফেক্ট মনে হচ্ছিল। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিশাল ধূলিঝড় দ্রুত তাদের দিকে আসতে লাগল। বাতাস এতটাই তীব্র ছিল যে হেলিকপ্টারটা বেশ বেগতিক হল, আর পরের ২ মিনিট পর্যন্ত হেলিকপ্টারে থাকা সবাই আর পাইলট চারদিকে শুধু ধুলি আর বালি দেখতে লাগল। তাদের চোখে বালি ঢুকতে শুরু করল, আর তখন আগুন লেগে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করল। তখনই এক বুদ্ধিমান ছেলে দ্রুত নিজের পানি বোতল, ব্যাগ, মেডিকেল কিট আর সাথে আনা সব খাবার হেলিকপ্টার থেকে নিচে ফেলে দিল। হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার কিছু সেকেন্ড আগেই সবাই সাহস করে বালুর ওপর লাফিয়ে পড়ল। বালুতে লাফানোর কারণে সবাই একটু হালকা চোট পেয়েছিল ঠিকই, অন্যদিকে হেলিকপ্টার মরুভূমিতে পড়ে আগুনের লেলিহান শিখায় ঢেকে গেল আর কিছুক্ষণেই ঝাঁঝর হয়ে গেল। এখনই বিশাল নির্জন মরুভূমিতে তারা ১২ জন, যাদের ৮১ দিনের মৃত্যুর সঙ্গে লড়াইয়ের গল্প এখান থেকেই শুরু হয়। হেলিকপ্টার ক্র্যাশের ভয়াবহ গর্জন ধীরে ধীরে থেমে গেল। ১২ জন বন্ধু হতবাক, ব্যথায় আর দিশাহীন হয়ে বালুর নরম মাটিতে ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ কেউ কিছু বলতে পারল না। ধীরে ধীরে তারা একে একে কাছে গিয়ে দেখল কার কতটা চোট লেগেছে। সবাই প্রায় একই রকম আহত, হাত, পা আর মুখে খোঁচা ছেঁড়া। সবচেয়ে দুঃখের কথা, হেলিকপ্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর তারা একা মরুভূমির মধ্যে আটকে পড়েছে, পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, জিপিএস কাজ করছে না, আর তারা পুরোপুরি হারিয়ে গেছে। হাতে থাকা পানি আর খাবার, ওটা হয়তো কেবল ১ বা ২ দিনের বেশি কিছু ছিল না। তাদের সামনে ২টা রাস্তা ছিল। এক, এখানেই সাহায্যের জন্য অপেক্ষা করা, যার কোনো গ্যারান্টি ছিল না, বা নিজে চেষ্টা করে রাস্তা খোঁজা। অপেক্ষা মানে ছিল নিশ্চিত মৃত্যু, কারণ কেউ জানত না তারা এখানে আটকে আছে। তাই তারা ঠিক করল নিজেরাই একটা খসড়া মানচিত্র বানাবে এবং সূর্যের দিক মেপে এগোবে। দুপুরের দিকে সূর্য যেন তাদের দিকে আগুনের বল ছুঁড়ে মারছিল। বালুর তাপমাত্রা এত বেড়ে যেত যে পা চলা অসম্ভব হয়ে পড়ত। তাদের যে হালকা কাপড় ছিল তাই তাপমাত্রার জন্য যথেষ্ট ছিল না। তারা তাদের ব্যাগ আর অতিরিক্ত কাপড় দিয়ে মাথা ঢেকে সরাসরি সূর্যের আলো থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করত। প্রথম দিন থেকেই তাদের পানির পরিমাণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। প্রতিটি এক ঘটই ছিল গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি বরাদ্দ করা হয় এবং অতিরিক্ত তৃষ্ণা মেটাতে শুকনো খাবারের উপর নির্ভর করতে হয়। প্রথম রাত তারা বালির গর্ত খুঁড়ে আশ্রয় নেয় ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে। রাত হতেই মরুভূমির তাপমাত্রা দ্রুত নেমে যায়, যা দিনের গরমের মতোই অস্বস্তিকর। সকাল ৫টায় সূর্য ওঠার আগেই তারা যাত্রা শুরু করে ফেলে, কারণ দিনে হাঁটা খুবই কষ্টকর। বালুর টিলাগুলোর গঠন আর সূর্যের চলাফেরা দেখে একটা সম্ভাব্য দিক ঠিক করার চেষ্টা করে। তাদের লক্ষ্য ছিল কোনো সম্ভাব্য পানির উৎস বা বসতি খুঁজে পাওয়া। চারদিকে শুধু বালি আর বালি, অন্য কোনো চিহ্ন নেই, কোনো গাছপালা নেই যেগুলো দিক নির্ধারণে সাহায্য করতে পারে। প্রতিটা টিলা একরকম দেখায়, যার কারণে পথ হারানোর ভয় তাদের মনে বাসা বাঁধে। তারা পাথর দিয়ে বা বালিতে চিহ্ন রেখে যায়, যাতে ফিরে আসার পথ ট্র্যাক করা যায়, কিন্তু কিছুক্ষণ পর ওটাও অদৃশ্য হয়ে যায়। দুপুরের সময় তারা কিছু শুকনো ঝোপঝাড় দেখে। মার্ক একটা সার্ভাইভাল ডকুমেন্টারি দেখেছিল, যেখানে দেখানো হয়েছিল যে কিছু মরুভূমির গাছের গোড়ালির থেকে পানি সংগ্রহ করা যায়। তারা ধারাবাহিক শুকনো গাছের গোড়ালি খুঁড়ে একটু রস বের করার চেষ্টা করে, যেটা তাদের কিছুটা আরাম দেয়। সন্ধ্যার সময় তারা একটা বড় বালুর টিলার উপর হাঁটছিল। তখনই হঠাৎ করে জেসিকা একটা লাল পেটওয়ালা কালো সাপের ওপর পা দেয়। সাপটা দ্রুত জেসিকার পায়ে কামড় দেয় আর পালিয়ে যায়। জেসিকার পায়ে থেকে রক্ত বের হতে থাকে। বাকি সবাই ভয় পেয়ে ছুটে যায়। রিক, যার সার্ভাইভাল বই পড়ার অভ্যাস ছিল, সে সঙ্গে সঙ্গে জেসিকার কামড়ানো জায়গাটা পরিষ্কার করে তার জায়গায় টাইট কাপড় বেঁধে দেয়, যেন বিষ দ্রুত ছড়ায় না। তাদের কাছে কোনো অ্যান্টিভেনাম ছিল না,
তাই তারা স্থানীয় পদ্ধতিতে বিষ শোষণ করার চেষ্টা করে। তারা আহত জেসিকাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। তখন তাদের সামনে দূরে একটা বড় গাছ দেখা যায়। গাছটা বড় ছিল, কিন্তু তাতে খুব কম পাতা ছিল এবং সব পাতা গাছ থেকে ঝরে পড়ে গিয়েছিল। গাছ শুকিয়ে গিয়েছিল। তারা ওই গাছের নিচে বসে পড়ে, কারণ তাদের একটু বিশ্রামের প্রয়োজন। 4 দিনের মধ্যে ওদের পানি আর খাবার শেষ হয়ে গিয়েছিল, আর দিনে হাঁটার শক্তি তাদের ছিল না। তারা ঠিক করল যে এই গাছের নিচে দিন কাটাবে, খাবার আর পানি জোগাড় করবে আর রাত্রে চলবে, কারণ দিনে তারা 2 থেকে 4 কিলোমিটারের বেশি হাঁটতে পারত না আর বারবার পথ হারিয়ে যেত। যতই হাঁটুক কোনো লাভ হতো না, শুধু শক্তি নষ্ট হতো। তাই তারা ঠিক করল দিনে বিশ্রাম করবে, খাবার আর পানি খুঁজবে, আর রাতে পুরো শক্তি দিয়ে চলবে। পরের দিন সকালে দুঃখজনকভাবে জেসিকা মারা যায়। তাদের সবার চোখে ছিল অশ্রু, কিন্তু তাদের এগিয়ে যেতে হয়েছিল। 5ম দিনের শেষে আকাশ একটু মেঘলা লাগছিল। তাদের চোখে আশা জ্বলজ্বল করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই মেঘগুলো তাদের উপরে থেকে উড়ে গেল। তাদের আশা এখানেই ভেঙে পড়ল। 6ষ্ঠ দিনে আবার 2 জন অসুস্থ হয়ে পড়ল। সাথে সাথে তারা পথ হারিয়েও গেছে। পানি আর খাবারের জন্য তারা সিদ্ধান্ত নিল তাদের একটা স্থায়ী আশ্রয়ের দরকার। তারা টিলার ধারে গুহা বা বালুর নিচে অস্থায়ী আশ্রয় বানানোর চেষ্টা করল, যা তাদের ঠান্ডা বাতাস আর ভবিষ্যতের সম্ভাব্য ঝড় থেকে রক্ষা করবে। বালি আর কাপড় দিয়ে তারা একটা ছোট আশ্রয় বানায়। ওই গুহায় আশ্রয় নিয়ে তারা 2 জন করে টিম বেঁধে খাবার আর পানির খোঁজে বের হয়। যাদের কাছে পানির উৎস জানার জ্ঞান ছিল, তারা পানি খুঁজতে গেল। আর যাদের কাছে ছিল সেই জ্ঞান যে মরুভূমিতে কোন গাছের ফল খাওয়া যায় যা বিষাক্ত নয়, কিংবা কোন গাছ থেকে যে রস বের হয় তা খেয়ে বেঁচে থাকা যায়, তারা সেই গাছগুলো খুঁজতে বের হলো। রিক আর সারা, যারা সার্ভাইভাল ডকুমেন্টারিতে দেখেছিল কিছু বিশেষ ধরনের পাথুরে গঠন বা শুকনো নদীর তলদেশের নিচে জল পাওয়া যায়, তারা সেই ধরনের লক্ষণ খুঁজে বের করে এবং একটি পাথুরলে এলাকা থেকে কিছু পুরনো পাথুরে গঠন পায়। অনেক ঘন্টা খোঁড়াখুড়ির পর সেখানে ভিজে মাটির স্তর পাওয়া যায়। খুব সাবধানে খোঁড়াখুড়ি করে তারা কিছু পানি জোগাড় করে, যা মাটি মিশ্রিত হলেও পানযোগ্য ছিল। এই আবিষ্কার তাদের মরণ থেকে বাঁচায়। এই পানি তাদের প্রায় 2 দিন চলে। মরুভূমিতে থাকা ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন বনজঙ্গলের গাছপালা, তারপর ঘাসফুস, এগুলো সব তারা খাবারের জন্য ব্যবহার করে। তার পাশাপাশি মরুভূমিতে লুকানো জানোয়ার, সাপ আর অন্যান্য জঙ্গলের প্রাণী যেগুলো মরুভূমিতে থাকে, সেগুলো শিকার করা শুরু করে। এদিকে গুহাতে 4 দিন কেটে যায়। 2 জনের শরীর অবনতি হল, আর 10 দিনের মধ্যে তারা মারা যাবে। মোট মিলিয়ে 9 জন বেঁচে ছিল। তারা ঠিক করল এখানে থাকলে তাদের মৃত্যু নিশ্চিত, তাই যতই কষ্ট হোক পায়ে হেঁটে পার হয়ে যাবে। তাদের প্রতিদিনের খাবার প্রায় শেষ হয়ে আসছিল। তারা ঠিক করল আজ একটু বেশি খাবার জোগাড় করবে, যেন 10 দিন চালানো যায়। তাই তারা আবার খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু খাবার আর কিছু পানি তারা জমিয়ে রাখল। ছোট ছোট গাছপালা চেপে পানি সংগ্রহ করল, যা 2-3 দিন চলবে। 10ম দিন রাতে তারা তাদের সামগ্রী নিয়ে রওনা দিল। তারা পথ হারিয়ে ফেলেছিল। কেউ জানত না তারা কোথায় যাচ্ছে, শুধু সোজা এগিয়ে যাচ্ছিল। তাদের মাথায় একটাই চিন্তা, দিনের বেলা খাবার খুঁজে পাবো, একটা গুহা ব্যবহার করে দিন কাটাবো, আর রাতের বেলা পুরো গতি নিয়ে চলব। দলের দায়িত্ব এক ব্যক্তির ওপর ছিল, বাকিরা তার উপর বিশ্বাস করত। সে একটি লাঠি আর পাথরের সাহায্যে একটি প্রাকৃতিক ঘড়ি বানালো, যা সূর্যের অবস্থা দেখে সময়ের ধারণা পাওয়া যায়। এটা তাদের সাহায্য করে নিজেদের দৈনন্দিন কাজের পরিকল্পনা করতে আর সময়ের একটা ধারণা পেতে। 20তম দিনে সকালে তারা কিছু প্রাণীর পায়ের ছাপ দেখা পায়। তারা ধরে নেয় যে এগুলো মরুভূমির কোনো প্রাণীর পায়ের ছাপ। তাই তারা সেই ছাপগুলোকে অনুসরণ করে আর কিছু দূর পরে একটা গর্ত পায়। যখন তারা সেই গর্ত খুঁড়ে, তখন তাদের সামনে এক ধরনের প্রাণী আসে যা মরুভূমিতে পাওয়া যায়। তারা তাকে বের করে রোদে শুকিয়ে খায়। 23তম দিনে তারা দূরে কয়েকটা ক্যাঙারু দেখতে পায়। ক্যাঙারু সাধারণত পানির কাছে থাকে, তাই তারা ক্যাঙারুদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা তাদের জন্য একটা বড় সুযোগ ছিল। তাদের মধ্যে কিছু লোক শিকার করার চেষ্টা করে। তারা পাথর আর লাঠি ব্যবহার করে ক্যাঙারুকে আটকাতে চায়, কিন্তু ক্যাঙারু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ক্যাঙারু ধরতে না পারায় তারা ছোট ছোট প্রাণী যেমন মরুভূমির সাপ বা গেকো ধরে শিকার করতে চেষ্টা করে। দিনের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়, আর রাতের তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। এটা একেবারে চরম তাপমাত্রা পরিবর্তন তাদের শরীরকে আরও দুর্বল করে দেয় আর তাদের ঘুম নষ্ট করে দেয়।
দিনভর 50টা কঠিন বাস্তবতার মাঝেও মরুভূমির রাতের আকাশ তাদের মনে কিছুটা শান্তি নিয়ে আসে। লাখ লাখ তারা আর মিল্কি ওয়ে তাদের মনে প্রকৃতির বিশালতা আর নিজেদের ক্ষুদ্রতার অনুভূতি জাগায়। পরের দিন সকালে যখন তারা বালুর ওপর হাঁটছিল, তখনই একটা ভয়ঙ্কর ঝড় শুরু হয়। আর সেই ঝড়ে তারা সবাই একে অপরের হাত ধরেছিল। ঝড় তাদের লাগাতার 2-3 ঘন্টা পর্যন্ত উড়িয়ে নিয়ে গেল। ঝড় তাদের এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে চারদিকে শুধু বালি আর বালি ছাড়া আর কিছুই ছিল না। আর বালির ঝড়ের মধ্যে মানুষরা বালির ভেতরে ঢুকে যেতে পারে। ঝড় থামার পর যখন সবাই এক জায়গায় জমা হয়, তারা দেখল তাদের দলে 2 জন নেই। বাকি 7 জন তাদের খুঁজে বের করার খুব চেষ্টা করল। সবাই ভাবল হয়তো তারা বালুর নিচে চাপা পড়ে মারা গেছে, তাই তারা আবার এগিয়ে চলল। দিন হোক বা রাত, তারা এতটাই হতাশ ছিল যে কিছুই মনে রাখতে পারছিল না। একটু হেঁটে বালুর উপর শুয়ে পড়ত, তারপর আবার হেঁটে চলত। কেউ যদি হেঁটে যেতে না পারত, তাকে ধরে নিয়ে যেত। অর্থাৎ এমন একটা মুহূর্ত যার নরকেও হয় না বা যার কল্পনাও কেউ করতে পারবে না। 61তম দিনে তারা হেরে গেল। তারা আর চলতে পারছিল না। রাতে অন্ধকারে তারা একটা ছোট জায়গা খুঁজে পায়। সবাই সেখানে শুয়ে পড়ে, আর সবাই ভেবেছিল এখানেই মারা যাওয়া ভালো, কারণ তাদের কাছে পানি ছিল না, খাবারও নেই। তারা খুব তৃষ্ণার্ত ছিল আর কিছুই দেখতে পাচ্ছিল না। গলা শুকিয়ে গিয়েছিল। তারা ভেবেছিল হয়তো এই রাতটাই তাদের শেষ রাত। এই রাতের পর তাদের জীবনে আর কোনো রাত আসবে না। তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রথমে তারা চমকে উঠল আর ভাবল এটা হয়তো তাদের মনের বিভ্রান্তি, কিন্তু পরে বুঝতে পারল এটা আসলেই বৃষ্টির পানি। তারা পেট ভরে পানি খেল, আর সবার মধ্যে নতুন সাহস আসলো। তারা আবার হাঁটতে শুরু করলো, সাথে কিছু পানি জোগাড় করলো, যেটা ওদের 4 থেকে 5 দিন চালাবে। ওরা ব্যাগে কিছু বোতল রাখছিল, ওই বোতলগুলোতে পানি ভরে নিল, আর সাথে সাথে ব্যাগ থেকে কিছু জিনিস ফেলে দিয়ে ব্যাগেও পানি ভরে নিল, যাতে ওদের 5 থেকে 6 দিন আরাম করে কেটে যাবে। এখন ওরা শুধু সাপ, ব্যাঙ, টিকটিকি ইত্যাদি ধরে খেত। প্রতিদিন একটু একটু করে এভাবে 8 থেকে 10 দিন চলতে থাকলো, কিন্তু তারা কোনো বাড়ি বা বসতি দেখা দিল না। চারদিকে তখনও শুধু মরুভূমি দেখা যাচ্ছিল। 70তম দিনে ওদের অবস্থা আগের মতো হতে লাগলো। খাবার শেষ, পানি শেষ, মৃত্যু তাদের পেছন থেকে ডেকে নিচ্ছিল। তাদের শরীর শুকিয়ে কাটা হয়ে গিয়েছে। তখন এক মেয়ে হাঁটতে পারছিল না, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। 76 দিন পার হয়ে গেল। দলের আরও একজন কমে গেল। তারা এখন মোট 6 জন বেঁচে আছে। রাতভর তারা কষ্ট সহ্য করে হাঁটতে লাগলো। 77তম দিনে তারা ক্লান্ত হয়ে রাতভর হাঁটার পর সকালে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে উঠে যা দেখল, সবাই চমকে গেল। যেখানে তারা ঘুমিয়েছিল তার একটু দূরে একটা রাস্তা ছিল। ওই রাস্তা সামনে এগিয়ে যাচ্ছিল। ওই রাস্তার উপর গাড়ির টায়ারের চিহ্ন ছিল। তখন তারা বুঝতে পারল যে তারা লোকালয়ের অনেক কাছে পৌঁছে গেছে। তখন তাদের সমস্ত শক্তি দিয়ে হাঁটা শুরু করলো। ধারাবাহিক 2 দিন ওই পথে হাঁটতে হাঁটতে একটা আদিবাসী গ্রামে পৌঁছল। গ্রামের লোকেরা তাদের দেখে বুঝতে পারল এবং সঙ্গে সঙ্গে তাদের পানি পান করতে দিল। এরপর সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর পানিশূন্যতা, অপুষ্টি এবং নাতালির ভাঙা হাতসহ তাদের বিভিন্ন চোটের চিকিৎসা করা হয়। তাদের ওজন অনেক কমে গেছে, কিন্তু তারা বেঁচে ছিল। এটা তাদের জন্য একটা নতুন জীবন ছিল। পরে এই ঘটনার উপর অস্ট্রেলিয়ায় একটা বই লেখা হয়, যার নাম ডেজার্টস এমব্রেস। এই বইটা অস্ট্রেলিয়ায় অনেক প্রসিদ্ধ একটা বই, এবং এই গল্প আজও অস্ট্রেলিয়ার প্রতিটি কোণে মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তির প্রতীক হিসেবে বেঁচে আছে। এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।